তারপর খাঁটি মোম আর ধুনো উনুনে গলিয়ে সেই কাপড়ের ওপর গরম অবস্থাতেই লেপে দিতে হবে। মোম শুকিয়ে গেলে কাপড়টা একদম চামড়ার মতো হয়ে যাবে, জল পিছলে পড়বে। তুমি ঠিক এই কাজটা করতে পারবে রূপমঞ্জরি? আমাদের হাতে কিন্তু সময় খুব কম। কালকের মধ্যে অন্তত দুটো নৌকার ছাউনির কাপড় আমাদের ঘাটে পাঠাতে হবে। আমি কথা দিচ্ছি জেসমিন, কাল বিকালের আগেই তোমরা এই জল নির্ধারক কাপড় পেয়ে যাবে। মাসি, তুমি শুধু রাজ্যের গুদাম থেকে আমাকে বেশ কিছুটা খাঁটি মোম আর ধুনো জোগাড় করে দাও। আর মধুবালা, রাজপ্রাসাদের সবচেয়ে অভিজ্ঞ দাইমাদের আমি খবর দিয়েছি, তারা এখনই চলে আসবে। তুমি বরং এখনই এই কক্ষ থেকে বাইরে যাও। বাইরে যাব? মানে কি না তোমার? হ্যাঁ, তা তো বটেই। এটা তো আমাদের সবার জন্য খুব খুশির খবর। কিন্তু এর মধ্যে এত হাসার কি হলো? ঠিকই বলেছিস, আমরা খুব মিষ্টি একটা গান তুলবো রে। আমি ভাবছি চারুর বাচ্চাটা। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা চারুলতা আজ বিছানা থেকে উঠতে পারছে না, তার শরীরটা ভীষণ ভারী আর দুর্বল লাগছে। রাজপুত্র অরুণ খুব চিন্তিত মুখে চারুলতার বিছানার পাশে বসে আছেন। চারুলতার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। চারু, তোমার শরীরটা আজ বড্ড বেশি খারাপ লাগছে, তাই না? তুমি তো সকাল থেকে কিছুই মুখে তোলোনি। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দিচ্ছি। তোমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। আপনি মিছিমিছি এত ঘাবড়াচ্ছেন রাজপুত্র। রাজবৈদ্যকে ডাকার কোনো দরকার নেই। আমার শুধু একটু ক্লান্ত লাগছে আর পেটের দিকটা মাঝে মাঝে একটু শক্ত হয়ে ব্যথা করছে। মা লতা আর জয়া মা বলেছিলেন সময় তো একদম ঘনিয়ে এসেছে, তাই এমন ব্যথা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক হলেও তোমার এই কষ্ট তো আমার সহ্য হচ্ছে না চারু। তুমি কাল রাতেও ঠিক মতো ঘুমাতে পারোনি, ব্যথায় বারবার এপাশ ওপাশ করছিলে। আমার মনে হচ্ছিল আমার নিজের শরীরের কোনো অংশ যেন কেটে যাচ্ছে। আমি কি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেব? আপনি আমার পাশে বসে আছেন, এটা আমার সব থেকে বড় আরাম। আপনি জানেন রাজপুত্র, আজ সকাল থেকে আমাদের সন্তান খুব বেশি নড়াচড়া করছে। মনে হচ্ছে সেও আর ভেতরে থাকতে চাইছে না, সে খুব তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখতে চায়। সে আসুক চারু, আমি তো তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু তোমার এই কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ভাবছি রাজেশ আর জেসমিনেরও তো সময় হয়ে এলো। জেসমিনের শরীরটা কেমন আছে কে জানে। জেসমিন জেসমিন খুব শক্ত মেয়ে রাজপুত্র, সে ঠিক সবকিছু সামলে নেবে। আপনি শুধু আমাকে একটু জল দিন, আমার গলাটা বড্ড শুকিয়ে আসছে। রাজপুত্র অরুণ খুব সাবধানে একটা রূপোর গ্লাসে চারুলতাকে জল খাওয়ালো। চারু, তুমি একদম কথা বলো না। তুমি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো। আমি এখানেই বসে আছি। তোমার যখন যা লাগবে আমাকে শুধু ইশারা করবে। আমি আজ রাজদরবারের কোনো কাজেই যাব না। আপনি রাজদরবারের কাজে না গেলে রাজদরবারের কাজ কে দেখবে? আপনি যান, আমি ঠিক থাকবো। মার দাসীরা তো আছেই। আমার কাছে এখন তোমার চেয়ে বড় কোনো রাজ্যই নেই। আমি আমি কোথাও যাচ্ছি না। তুমি ঘুমাও। রাজপ্রাসাদের পেছনের বাগানে একটা বড় আম গাছ। গাছের একটি মোটা ডালে বসে আছে সোনা পাখি, আর নিচে দাঁড়িয়ে আছে লালু। তাদের দুজনের মন আজ বেশ ফুরফুরে, কিন্তু চারুলতার অসুস্থতার খবর তাদের কাছেও পৌঁছে গিয়েছে। তারা নিজেদের মতো করে গল্প করছে। ও সোনা পাখি, তুই আজ এত চুপচাপ কেন রে? রোজ তো বক বক করে আমার কান ঝালাপালা করে দিস। আজ কি তোর মুখে কেউ কুলু পেটেছে নাকি? তুই একদম বকিস না তো লালু, আমার মনটা আজ বড্ড খারাপ। রাজপ্রাসাদের ভেতর থেকে খবর পেলাম আমাদের চারুর শরীরটা নাকি খুব খারাপ। চারু নাকি আজ বিছানা থেকে উঠতেই পারছে না। আরে বোকা পাখি, এতে মন খারাপ করার কি আছে? চারু তো এখন শরীর একটু খারাপ হবে। রাজপ্রাসাদে যে নতুন অতিথি আসতে চলেছে, এই তো আর কদিনের অপেক্ষা। তারপর দেখবি এই পুরো রাজপ্রাসাদ কেমন খুশিতে মেতে ওঠে। তা তো জানি লালু, কিন্তু চারুর কষ্ট হলে যে আমার খুব কান্না পায়। চারু মা আমাদের নিজের হাতে রোজ কত সুন্দর করে শস্য দানা খেতে দেয়। ও যতদিন সুস্থ হয়ে বাইরে না আসবে, আমি ততদিন
খেয়ে থাকলে কি চারুর কষ্ট কমবে? তুই বরং একটা কাজ কর, যখন চারুর কোলে নতুন বাচ্চা আসবে তখন তুই আর আমি মিলে একটা খুব সুন্দর গান গাইবো। বাচ্চাটা আমাদের গান শুনে খিল খিল করে হাসবে। হ্যাঁ লালু, তুই ঠিকই বলেছিস। আমরা খুব মিষ্টি একটা গান তুলবো রে। আমি ভাবছি চারুর বাচ্চাটা দেখতে কেমন হবে। নিশ্চয় একদম চারুর মতোই মায়াবী আর সুন্দর হবে রে। শুধু চারুর মতো কেন, রাজপুত্র অরুণের মতো বীর আর সাহসীও তো হতে পারে। তুই তো গাছের ডালে বসে সবই দেখতে পাবি। তুই এখন মন খারাপ করে বসে থাকিস না। চল, আমরা বরং ওই দিকের পেয়ারা গাছ থেকে দুটো পাকা পেয়ারা খেয়ে আসি। গলাটা পরিষ্কার করতে হবে। ওগো, তুমি এমন ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? হাটে আজ মিষ্টি কি বেশি বিক্রি হয়েছে নাকি? হাটের কথা রাখো তো মীরা। আমি আজ অন্য একটা কথা ভাবছি, খুব বড় একটা কথা। বড় কথা? কি এমন বড় কথা? তুমি আবার নতুন কোনো মিষ্টি বানানোর ফন্দি আঁটছো নাকি গো? আরে ধুর, সারা জীবন কি শুধু মিষ্টি বানাবো নাকি? আমি 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 বলছিলাম কি মীরা, আমাদের সারু দিদির তো আর কয়েকদিন পরে বাসা হবে। জেসমিন মন্ত্রীরও ঘরে নতুন অতিথি আসছে। পুরো পুরো রাজপ্রাসাদ কেমন আনন্দ 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 লাগছে গো। হ্যাঁ, তা তো বটেই। এটা তো আমাদের সবার জন্য খুব খুশির খবর। কিন্তু এর মধ্যে এত হাসার কি হলো শুনি? আমি ভাবছি সবাই বাবা হচ্ছে, আর আমি কি শুধু সারা জীবন ভ্যাবলা মিষ্টি বেলায় থেকে যাবো নাকি? আমি 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 কবে কবে বাবা হব মীরা? আমাদের ঘরেও তো একটা ছোট ভ্যাবলা আসা দরকার, তাই না? মীরা লজ্জায় লাল হয়ে গেল। সে চোখ নিচু করে হাসতে শুরু করলো। তুমিও না, কখন যে কি বলো তার কোনো ঠিক নেই। আমার ভীষণ লজ্জা করছে গো। এতে লজ্জার কি আছে মীরা? আমি তো স্বপ্ন দেখেছি একটা ছোট ছেলে হবে আমার। একদম একদম আমার মতো গোলগাল। এসে সারাদিন দোকানের ছানা আর ক্ষীর নিয়ে ঘাটাঘাটি করবে গো। আমি আমি তাকে নিজের হাতে মিলন সন্দেশ আর আরোগ্য সন্দেশ বানানো শিখাবো। শুধু ছেলে কেন হবে, মেয়েও তো হতে পারে। একটা মিষ্টি মেয়ে হবে যার নাম আমি রাখবো রসগোল্লা। সে তোমার মতো বোকা হবে না গো, আমার মতো বুদ্ধিমতী হবে। রসগোল্লা? এ কেমন নাম মীরা? তার চেয়ে বরং জিলাপি নাম রাখলে কেমন হয়? জিলাপির মতো পেঁচানো বুদ্ধি হবে। তুমি একদম বাজে বকবে না বলে দিচ্ছি। তোমার ওই জিলিপি নাম আমার একদম পছন্দ নয়। আমি রসগোল্লাই রাখবো। আচ্ছা বাবা, ঠিক আছে, রসগোল্লাই হবে। কিন্তু ঘরে একটা নতুন মানুষ তো আসুক। আর তুমি আজ থেকেই সারু দিদির মতো বেশি বেশি করে ফল আর দুধ খাবে, বুঝলে তো? আমি 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 দোকান থেকে রোজ তোমার জন্য খাঁটি ক্ষীর নিয়ে আসবো। হ্যাঁ। মীরা হাসি মুখে ভ্যাবলার কথায় সায় দিল। ভ্যাবলা একগাল হাসি নিয়ে নিজের মনেই নতুন বাবা হওয়ার স্বপ্ন বুনতে লাগলো। ময়না, ও ময়না, একটু এদিকে শোনো তো। কি হলো গো? কোনো নতুন সুর মাথায় এলো নাকি? আরে ময়না, নতুন সুর তো মাথায় এসেছে ময়না, কিন্তু সেটা বাঁশির সুর নয়, সেটা হলো জীবনের সুর। জীবনের সুর মানে? তুমি আজকাল ভ্যাবলার মতো করে এমন গোলমেলে কথা বলা কবে থেকে শুরু করলে? আরে ময়না, তুমি কিছু বুঝতে পারছো না। আমি আজ সকালে আড়ালে দাঁড়িয়ে ভ্যাবলার কথা শুনছিলাম। ভ্যাবলা নাকি বাবা হতে চাইছে। ও আর মীরা নাকি ছোট্ট ভ্যাবলার নামও ঠিক করে ফেলেছে। ও মা, তাই নাকি? এ তো খুব আনন্দের কথা। মীরা তোমাকে কিছু বলেনি? মীরা কি বলবে?
আমি তো তোমাকে আগে বলেছি ক্যাবলা যদি বাবা হতে পারে তবে আমি কেন পারবো না ময়না। আমারও তো ছোট একটা ক্যাবলা চাই, আমি তাকে আমার শাল পাতার বাঁশি বাজানো শেখাবো। ময়না একটু লাজুক হেসে ক্যাবলার দিকে তাকালো। তুমি সত্যি এসব ভাবছো? তুমি তো নিজে এখনো বাচ্চাদের মতো বাঁশি বাজিয়ে ঘুরে বেড়াও, তুমি আবার একটা বাচ্চার দায়িত্ব কি করে নেবে? কেন নিতে পারবো না ময়না? আমি তো এখন হাটে কাজ করি, আর আমার ছেলে হলে আমি তাকে নিয়ে ঘুরে বেড়াবো, বাঁশি বাজাবো, আর মেয়ে হলে তাকে তোমার মতো সুন্দর করে সাজিয়ে দেবো। তুই বলো ময়না, আমাদের আমাদের ঘরেও একটা ছোট্ট মানুষের পায়ের শব্দ দরকার কিনা? তুমি যখন এত করে বলছো তখন আমার আর কি বলার আছে? আমি তো শুধু চাই তুমি আর আমি এইভাবে সারা জীবন একসাথে হেসে খেলে কাটিয়ে দেই। বাচ্চা হলে তো আমাদের সংসারটা একদম কানায় কানায় ভরে যাবে। একদম ঠিক বলেছে ময়না। ব্যাবলা যদি ছেলের নাম মিষ্টির নাম রাখে তবে আমি আমার ছেলের নাম রাখবো সুর, আর মেয়ের নাম রাখবো বাঁশি। কেমন হবে বলো তো? খুব সুন্দর হবে গো। তুমি এখন একটু চুপ করো, আমার খুব লজ্জা লাগছে। তুমি বরং তোমার ওই বাঁশিটা আবার বাজাও, তোমার বাঁশির সুর শুনলে আমার মনটা খুব শান্ত হয়ে যায়। ক্যাবলা হাসি মুখে আবার তার শালপাতার বাঁশিটা বাজাতে শুরু করলো, আর ঘরে একটি মিষ্টি প্রেমের সুর ছড়িয়ে পড়লো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। দুপুরবেলা চারুলতার ব্যথাটা এখন একটু একটু করে বাড়তে শুরু করেছে। সে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে বিছানায় লেপ্টে আছে। রাজপুত্র অরুণ খুব ভয় পেয়ে গেছেন। তিনি দরজার দিকে তাকিয়ে চিৎকার করছেন। মা লতা, জয়া মা, দাসীরা, সবাই কোথায় গেলে তোমরা? চারুর তো খুব কষ্ট হচ্ছে, ব্যথা মনে হয় বেড়ে গেছে। তোমরা তোমরা তাড়াতাড়ি এসো। রানী লতা এবং জয়া খুব দ্রুত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তাদের চোখে মুখে একটা চাপা উত্তেজনার আনন্দ। ও অরুণ বাবা, তুমি এত অধৈর্য কেন হচ্ছ? আমরা তো কাছেই ছিলাম। চারুমা, কেমন লাগছে তোর? ব্যথাটা কি খুব ঘন ঘন আসছে? হ্যাঁ মা, আমার পেটের নিচটা কেমন যেন একটা মোচড় দিয়ে ব্যথা উঠছে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি সহ্য করতে পারছি না। চারুমা, আমার সোনা মেয়ে, একটু কষ্ট তো হবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটা পাওয়ার আগে একটু কষ্ট তো সব মাকে সহ্য করতে হয়। তুই একদম ভয় পাবি নে, আমরা সবাই তোর কাছে আছি। জয়া মা, আমি চারুর এই কষ্ট আর দেখতে পারছি না। ওর চোখ দিয়ে জল পড়ছে। আপনারা আপনারা কিছু একটা করুন জয়া মা। রাজবৈদ্যকে কি ডাকবো? অরুণ বাবা, তুমি একদম পাগলামি করো না। এই সময় রাজবৈদ্যের কোনো কাজ নেই। রাজপ্রাসাদের সবচেয়ে অভিজ্ঞ দাইমাদের আমি খবর দিয়েছি, তারা এখনই চলে আসবে। তুমি বরং এখনই এই কক্ষ থেকে বাইরে যাও। বাইরে যাব? মানে কি লতামা? আমি চারুকে এই অবস্থায় রেখে কোথাও যাব না, আমি ওর পাশেই থাকবো। চারুলতা একটু কষ্ট করে হাসার চেষ্টা করলো। রাজপুত্র, মা তো ঠিকই বলেছে, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। আপনার চোখে জল দেখলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। আপনি যান রাজপুত্র, আপনি যান। রাজপুত্র অরুণ খুব ভারী মনে কক্ষের বাইরে চলে গেল। রানী লতা এবং জয়া চারুলতাকে সান্ত্বনা দিতে লাগলো। চারুলতার কক্ষের বাইরে লম্বা বারান্দা। রাজপুত্র অরুণ খুব অস্থিরভাবে এদিক ওদিক পায়চারি করছে। তার কপালে চিন্তার ভাঁজ। সেনাপতি রাজেশ সেখানে এলো। রাজপুত্র অরুণ, আপনি এইভাবে অস্থির হয়ে পায়চারি করছেন কেন? আমি কিভাবে শান্ত হয়ে বসবো রাজেশ? ভেতরে চারুর এত কষ্ট হচ্ছে, আর আমি বাইরে দাঁড়িয়ে শুধু শুনছি। আমার মনে হচ্ছে আমি নিজেই ব্যথায় মরে যাচ্ছি। ওর ব্যথার শব্দ শুনলে আমার দম বন্ধ হয়ে আসছে। এটা তো প্রকৃতির নিয়ম রাজপুত্র মশাই। এই সময়টুকু তো মেয়েদের একটু লড়াই করতে হয়। আমি কোনোদিন কোনো যুদ্ধে ভয় পাইনি রাজেশ। অনেক বড় বড় শত্রুর সামনেও আমি চোখ সোজা করে দাঁড়িয়ে থেকেছি, কিন্তু আজ আমার চারুর মুখে ওই কষ্টের রেখাগুলো দেখে আমার তলোয়ার ধরা হাতটাও কেমন কাঁপছে। আমারও তো খুব ভয় হচ্ছে রাজপুত্র মশাই। আর কয়েকদিন পর জেসমিনেরও তো এই সময় ঘনিয়ে আসবে। তখন আমি কি যে করব আমি নিজেই জানি না। তবে মা লতা আর জয়া মা তো ভেতরে আছেন। চারু দিদির কোনো বিপদ তারা হতেই দেবেন না। আপনি শান্ত হন। তুমি ঠিক বলেছো রাজেশ। মায়েরা যখন ভেতরে আছেন তখন আমার এতটা ঘাবড়ানো উচিত নয়, কিন্তু সময় যেন আজ একদম কাটছে না। মনে হচ্ছে একটা মুহূর্ত যেন এক একটা বছরের মতো লম্বা। কি রে কাবলা, তুই এমন দাঁত বের করে হাসছিস কেন? তোর কি লটারিতে কোনো মোহর লেগেছে নাকি রে? মরেছেও দামি কিছু স্বপ্ন দেখছি রে কাবলা। তুই হাসছিস কেন সেটা আগে বল।
আমি তো একটা বড় স্বপ্ন দেখেছি রে ক্যাবলা। আমি মীরাকে বলে দিয়েছি খুব তাড়াতাড়ি আমি বাবা হতে চাই। তুই ভাব, ছোট একটা ভ্যাবলা এদিকে সেদিকে ছোটাছুটি করে বেড়াবে, কেমন কেমন মজা হবে বলতো। আরে ভ্যাবলা, আমি তো ঠিক এই কথাটাই তোকে বলতে চেয়েছিলাম। আমি ময়নাকে বলে দিয়েছি আমি বাবা হতে চাই, আমারও একটা ছোট্ট ক্যাবলা চাই। এই সত্যি বলছিস? তাহলে তো খুব খুব মজা হবে রে। আমি তো আমি তো আমার ছেলের নাম ঠিক করে ফেলেছি রে। আমি নাম দেবো রসগোল্লা। আর তুই তুই তো ছেলের কি নাম রাখবি? আমি নাম রাখবো সুর, আর মেয়ে হলে বাঁশি। আমার ছেলে তো তোর ছেলের মতো বসে বসে মিষ্টি খাবে না, আমার ছেলে বড় হয়ে খুব সুন্দর বাঁশি বাজাবে রে। আমার রসগোল্লা যদি মিষ্টি না খায়, তবে কি তোর ওই ওই শাল পাতার বাসি চিবিয়ে খাবে নাকি রে? দেখিস, আমার আমার রসগোল্লা হাটে সবচেয়ে বড় মিষ্টিওয়ালা হবে রে। সে দেখা যাবে কে বড় হয়। তবে আমরা দুজন একসাথে বাবা হলে কিন্তু আমাদের এই রাজবাড়িটা একদম জমজমাট হয়ে উঠবে রে ভ্যাবলা। একদম খাঁটি কথা বলেছিস তুই। চল, আজ হাটে গিয়ে এই খুশিতে নিতাদাকে একটা বড় ক্ষীরের সন্দেশ খাইয়ে আসি। এরপর ভ্যাবলা আর ক্যাবলা হাসতে হাসতে হাটের দিকে রওনা দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।